তনু, তনু শোনা যাচ্ছে না? আমাকে সিদ্দিক ভাই কিছু বলবেন? ভাই ওই যে আমার থ্যালাসেমিয়া রোগীটা ছিল তো, জি বলেন। আপনি 10 10 10 এম দিতে বলেছিলেন। জি। তো 10 এম দিয়েছিলেন, তারপরে এসে বললো যে ভালোই আছে, তো 50 এম দিয়েছি। ঠিক আছে কি দেওয়া? ড্রোসেরা দেওয়া 10 এম দেওয়ার পরে ভালো আছে, আপনি 50 এম কেন দিলেন? দিলাম যে ওই যখন একটু খারাপ লাগবে তখন খাবে, দূরের বাড়ি তো। সে 10 এমটা দেওয়া আছে কিনা? জি জি। 10 এমটা আগে খাবে। 10 এম এ যদি খারাপ লাগাটা না যায় হ্যাঁ তখন ঠিক 50 এম খাবে। ঠিক আছে। জি জি। জি জি। হ্যাঁ, এভাবে এগিয়ে যান, কোনো অসুবিধা হবে না। আর ড্রোসেরা ব্যবহার করার যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে করেছেন তো? ওই 3 ফোঁটা জিভাতে দেওয়া ওটা না? হ্যাঁ, 10 কাপিং এর 1 ফোঁটা। গুড। 10টা কাপিং এর 1 ফোঁটা দিতে হবে। তাহলে ড্রোসেরায় যে অ্যাগ্রাভেশনের ভয় পাই আমরা, সেই অ্যাগ্রাভেশনের ভয়টা থাকবে না। তো কাপিং এর তো বলিনি, এমনি অন্য ওষুধ যেভাবে খাই সেভাবে বলেছি, তো সমস্যা হয়নি তো বলে। আচ্ছা, সমস্যা না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে যদি কোনো পেশেন্টকে দেন সমস্যা হবে না এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না। তো তাহলে কাপিং এ সমস্যা দিব? সমস্যা হবে সেইটা ধরে নিয়ে আপনি কাপিং এ দেবেন। তাহলে দেখবেন যে আপনার ড্রোসেরা যে ভোগান্তি বেড়ে গেলে, ড্রোসেরা যে চরম ভোগান্তি তৈরি করে, সেইটা আপনার করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। জি। সুমন ভাই। হ্যাঁ, তনু তনু। স্যার, এবার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, মোবাইলটা আর একটু কাছে নিয়ে বলতে হবে। স্যার, আমার একটা আসলে রোগী ছিল, ওই গলা দিয়ে মুখ ঘাড় সব, মানে ছোট ছোট একদম অসংখ্য আছে। আপনি 36 দিয়ে শুরু করতে বলছিলেন, ছবি পাঠাই। তো তো এটা আপনার 46 পর্যন্ত দিচ্ছি। আর মাঝে আপনার শরীর আমার খিদা মাঝে মাঝে দেওয়া হয় আর কি। হ্যাঁ। তো মাস মতো হয়ে গেল, ওইভাবে কোনো ইমপ্রুভ বুঝতে পারছি না স্যার। আচ্ছা, তাহলে পিটিএস করে টিউবারকুলারে যেতে হবে। একবার যদি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ। সুমন ঝিগর কথা। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ জাহিদ ভাই বলছি, দুপুরবেলা আজকে আপনাকে ফোন দিছিলাম যে একটা মাথা ঘোরার রোগীর জি। জন্য। ওনার মাথা ঘুরছিল 1 সপ্তাহ যাবত, তা আমি ওনাকে প্রথম তো ভুল করে দিছিলাম আপনার হাইড্রোসিএম, তারপরে সরিনাম সিএম, লাস্টে সিভিসিএম দিছিলাম, দিয়ে জি। আপনাকে ফোন করছিলাম। জি। তা আপনি বললেন 200-তে আসতে। তো সিভিসিএম দেওয়ার পরে বিকালবেলা উনি ফোন করে বলছে যে উনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন, জি। মাথা ঘোরা অনেকটা কমে গেছে, কিন্তু উনি হাঁটতে পাচ্ছেন না, মানে আগে যেরকম হাঁটতে পাচ্ছিলেন না, উঠে দাঁড়াইতে পাচ্ছেন না এবং হাঁটতে পাচ্ছেন না। হুম। এই সমস্যাটা এখনো রয়ে গেছে। 200-তে আসেন, সব তো ঠিক আমি হয়ে যাবে, বললাম 200 পৌঁছানো সম্ভব হয়। জি, তাহলে আগামীকালকে 200 দিয়ে দিই সকালবেলা। জি। জি ভাই। ভাই আর একটা প্রশ্ন, আর এই 200-র যে সাথে জিরো থ্রি প্যানক্রিয়াসের নিয়ে রোগীদের যাবেন। ক্ষেত্রে ভাই। সুমন জি ভাই। ভাই জি। বলছি জি ভাই শুনতে পাইছি। হ্যাঁ। বলছি প্যানক্রিয়াসের রোগীদের ক্ষেত্রে কত দিয়ে শুরু করতে হবে ভাই? সিএম দিয়ে। সিএম দিয়ে? হুম। বলছে পাথর আছে 4 mm এরকম বললো। পাথর থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, যাই থাকুক না কেন,
জি সিএম ভাই, দিয়ে শুরু করতে হবে। সিএম দিয়ে শুরু করতে হবে না? জি, ভাই ওনার ওই রিপোর্টটা কি ছবি উঠায় পাঠাবো আগামীকালকে আপনার কাছে? পাঠান, মানে পাথরের পা- সাইজ কি অবস্থা? পাঠান পাঠান, সমস্যা নেই। জি ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু যদি বলার না থাকে তাহলে আমি আজকে কিছু কথা বলি। আমাদের সাথে অনেক নতুন মানুষ আছে যারা রিয়েল হোমিওপ্যাথিতে একেবারেই নতুন, বা যারা অল্প স্বল্প কিছু বোঝেন। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা, যে কিভাবে আমরা রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি বা কিভাবে আমাদের চিকিৎসাটা করতে হবে, কিভাবে আমরা চিকিৎসা করলে সফলতা পাবো। প্রশ্নোত্তর পর্বে আসলে তাদের তেমন কিছুই শেখার বিষয় থাকে না, যার জন্য ও, আমরা কিন্তু একটা পাঠ, দ্বিতীয় পাঠটা করি, বা মাঝে মাঝে আমাদের রুহুল আমিন সুমন ভাই থাকলে তিনি একটা পাঠ করেন প্যাথোলজির উপরে। তো সেই হিসাবে আমরা আজকে দ্বিতীয় পার্টে আছি। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের একাডেমিক পার্ট। এই একাডেমিক বা থিওরিক্যাল পার্টে আমরা আজকে কথা বলবো যে আমাদের রিয়েল হোমিওপ্যাথি কিভাবে চিকিৎসা শুরু হয়, রিয়েল হোমিওপ্যাথিতে কিভাবে চিকিৎসা শুরু হয়ে থাকে। তো আমরা প্রথমেই ক্লিয়ার করি রিয়েল হোমিওপ্যাথি কেন। হোমিওপ্যাথি, তো হোমিওপ্যাথি, সেখানে রিয়েল কেন? রিয়েল এই জন্য আমরা শুধুমাত্র প্রকৃত হোমিও চিকিৎসাটাই করে থাকি, যেখানে কোনো ভেজাল বা কোনো ধরনের আহ, অন্য কোনো মেডিসিন, একসাথে দুটো মেডিসিন বা একইবারে একটা দুটো একাধিক মেডিসিন ব্যবহার করে থাকা, বা কোনো মাদার টিংচার বা কোনো আহ, লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা, সেইটা কিন্তু আমরা গতানুগতিক হোমিওপ্যাথদের মতো করি না। আমরা চিকিৎসা করে থাকি আমাদের রোগীদের আহ, মায়াজম বা রোগের কারণের উপর। আমরা আহ, দেখেছি যে 6টা কারণে মানুষ আহ, রোগ রোগে আক্রান্ত হয়, বা আমাদের হোমিওপ্যাথির ভাষায় 42 ডিজিজের দ্বারা মানুষ আক্রান্ত। তো 42 ডিজিজ কে আমরা যদি পরিপূর্ণভাবে চিকিৎসা করতে পারি, তাহলে আমাদের আর আহ, রোগ শক্তি আমাদের জীবনী শক্তিকে আক্রমণ করতে পারবে না। এবং যতবারই আক্রমণ করবে ততবারই আমাদের জীবনী শক্তি সফল হবে, এবং জীবনী শক্তি দ্বারা আমাদের দেহ সেফ থাকবে। তো আমাদের চিকিৎসা শুরুর পদ্ধতি কি হবে? আমরা রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য আমাদের প্রথম পেশেন্টের প্রথম প্রেসক্রিপশন কিভাবে শুরু করতে পারি। আমরা প্রথমেই আমাদের যে মেডিসিন দিয়ে শুরু হবে, আমাদের যে কোনো ধরনের পেশেন্ট আসুক না কেন, আমরা একটি নির্দিষ্ট মেডিসিনের নির্দিষ্ট শক্তি দিয়ে শুরু করে থাকি। এক্ষেত্রে অনেকেই আমাদের দিকে আঙুল তোলে যে সমস্ত রোগ অসুখের জন্য, সমস্ত রোগীর জন্য একটা মেডিসিন কেন নির্ধারিত? কারণ আমরা দেখেছি আমাদের যে গবেষণার মাধ্যমে আজকে রিয়েল হোমিওপ্যাথি আমাদের কাছে এসেছে, সেই রিয়েল হোমিওপ্যাথি থিওরি থেকে আমরা বুঝতে পারছি বা আমরা জানতে পেরেছি যে একটি মানুষ সর্বপ্রথম যে কারণ বা যে টু ডিজিজ দ্বারা আক্রান্ত হয় তার নাম হচ্ছে পিআরএস। তার মানে হচ্ছে সোরাকে যে প্রথম সহযোগিতা করে মানুষের বডি বা দেহ আক্রান্ত করার জন্য, সেই আহ, প্রকৃত রোগের নাম বা ট্রু ডিজিজের নাম হচ্ছে পিআরএস বা পোস্ট রেবিস সিন্ড্রোম। এই পিআরএস এর নির্দিষ্ট একটি মেডিসিন, সেটা আমরা সবাই জানি, বা অনেকেই জানি, অনেকেই নাও জানতে পারি। যারা নতুন একদমই, তারা হয়তো নাও জানতে পারেন। সেজন্য বলছি যে পিআরএস এর দুটি মেডিসিন।
এখন কথা হচ্ছে পিআরএস কি করে প্রথমেই আক্রান্ত হয় বা আক্রমণ করে, মানুষ পিআরএস এ আক্রান্ত হয় কিভাবে। এখন কথা হচ্ছে যে পিআরএস এমন একটি আর ট্রু ডিজিজ বা প্রকৃত রোগ বা রোগ শক্তি যা মানুষের বংশ পরম্পরায় বয়ে চলে। এক্ষেত্রে একটা মানুষ পিআরএস এর প্রভাবে প্রভাবিত হয়ে যেভাবে তার লাইফ লিড করে, সেই লাইফ লিডের মধ্য থেকে একটা মানুষ আহ, রোগাক্রান্ত হয়ে থাকে এবং সেই রোগাক্রান্ত হওয়ার কারণে প্রথম দায়ী যেটা হয় সেটা হচ্ছে রেবিস ভাইরাস বা পিআরএস। এই পিআরএস আক্রান্ত হওয়ার জন্য আমাদেরকে প্রথম কাজ করতে হবে পিআরএস ঠিক করা। এই পিআরএস কে যখন আমরা দুর্বল করতে পারবো, তখন আমরা দেখতে পাবো যে মানুষটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে এবং এই মানুষটা ধীরে ধীরে তার সমস্ত রোগ কষ্ট থেকে মুক্তি পাচ্ছে। তো এটা যখন আমরা পিআরএস প্রয়োগ করার পরে বুঝতে পারবো, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই মানুষটার প্রথম যে ট্রু ডিজিজ আক্রান্ত করেছিল তার নাম হচ্ছে পিআরএস বা পোস্ট র্যাবিস সিন্ড্রোম। এই পোস্ট র্যাবিস সিন্ড্রোমে যদি আক্রান্ত না হয়ে থাকে, তাহলে আমরা যখন অ্যান্টি পোস্ট র্যাবিস সিন্ড্রোমের ঔষধ প্রয়োগ করছি, তখন তার কষ্টকর লক্ষণগুলো কিভাবে তার দেহ থেকে চলে যাচ্ছে বা সেই মানুষটা রোগমুক্ত হচ্ছে বা তার কষ্ট আহ, থেকে সে মুক্তি পাচ্ছে। যখন পোস্ট রেবিস সিন্ড্রোমের ওষুধ প্রয়োগ করার পর এই মানুষ, একজন মানুষ বা আমাদের সামনে আসা একটি রোগী, সে নিজেই তার সুস্থতার কথা আমাদের সামনে উপস্থাপন করছেন বা সে আগের থেকে অনেকটা ভালো আছেন, এই কথা আমাদের সামনে উপস্থাপন করছেন। তখন আমাদের আর বুঝতে দেরি হয় না যে আমরা যে লাইনে আসি এটা ঠিক। যদি আমরা বিতর্কের খাতিরে আমরা আমাদের বিতর্কিকদের প্রশ্ন ছুড়ে দিই যে আপনি লক্ষণ ভিত্তিক চিকিৎসা করবেন এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসা করার ফলে আপনার রোগীর আহ, লক্ষণগুলো নিশ্চয়ই চলে যাবে, তাহলে আপনি বুঝলেন যে আপনি যে লক্ষণের উপরে মেডিসিন সিলেক্ট করেছিলেন এবং সেই লক্ষণটা চলে যাওয়ার ফলে আপনি নিশ্চিত হলেন যে আপনার মেডিসিন সিলেকশন ঠিক ছিল। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের রোগীর যে ট্রু ডিজিজের উপরে চিকিৎসা করছি এবং এই ট্রু ডিজিজের উপরে চিকিৎসা করতে গিয়ে আমরা নির্দিষ্ট মেডিসিন নির্দিষ্ট নিয়মে প্রয়োগ করছি, তখন কি হচ্ছে, মানুষটার সেই কষ্টকর লক্ষণগুলো চলে যাচ্ছে। যেমনটা একজন আহ গতানুগতিক হোমিওপ্যাথ, সে তার কেস টেকিং নিয়ে একটা মেডিসিন বা রেমেডি সিলেক্ট করেছিল, সেই রেমেডি সিলেক্ট হওয়ার ফলে তার সমস্ত কষ্টগুলো মধ্য থেকে কিছু কিছু কষ্ট যেমন চলে গিয়েছে, ঠিক তেমনি আমরাও আমাদের রুগীদের প্রথম মেডিসিন প্রয়োগ করার পরে তখন তার ভিতর থেকে কষ্টকর লক্ষণগুলো চলে যাওয়া শুরু করেছে। আমি ঠিক তেমনি ভাবে নিশ্চিত হতে পারছি যে ওই মানুষটার মতো, ওই গতানুগতিক হোমিওপ্যাথির প্যাথের মতো, যে তার মেডিসিন যেমন সিলেকশন ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমার মেডিসিনও সিলেকশন ঠিক আছে। তো সেই জন্য আমাদের কিন্তু এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি আমরা যে আমরা যে ভাবে চিকিৎসা করে থাকি সেভাবে মানুষকে অনেক বেশি সুস্থতা এনে দেওয়া যায়, অনেক বেশি শান্তি এনে দেওয়া যায়। তো যার জন্য আমরা এটাকে রিয়েল হোমিওপ্যাথি নামে পরিচয় দিচ্ছি। যেখানে কার্বোভেজ চ্যাপ্টারের 10 নম্বর প্যারাতে ডাক্তার জেমস টাইলার কেন্ট স্যার বলছেন যে তুমি যদি রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা করো এবং 10 বছর যাবত কোনো অস্বাভাবিক বাচ্চাদের মধ্যে রিয়েল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে পারো, তাহলে দেখবে তাদের ভিতরে কি সুন্দর পরিবর্তন হয়ে আসছে
এবং ওই মানুষগুলোর জীবন কত সুন্দর হয়ে যাচ্ছে। তাদের যে সমস্ত অস্বাভাবিকতা ছিল সেই অস্বাভাবিকতা থেকে তারা কত সুন্দরভাবে বেরিয়ে আসতে পারছে। তাহলে এই রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসাটা আমাদের আজকে আমরা নামকরণ করেছি শুধুমাত্র একটা সুন্দর ধারায় চলবো বলে। এই নামকরণটা কিন্তু অনুপ্রেরণা দিয়ে গেছেন আমাদের মহামতি ডক্টর জেমস টাইলার কেন্ট স্যার। তিনিই কিন্তু তার কার্বোভেজ চ্যাপ্টারে রিয়েল হোমিওপ্যাথি শব্দটার কথা উল্লেখ করেছেন। তার মানে কি, রিয়েল হোমিওপ্যাথি তিনি কেন উল্লেখ করলেন? তার আমলেও নিশ্চয়ই অপহোমিওপ্যাথি চিকিৎসা করা হতো, সেই জন্যই তিনি কিন্তু রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসার কথা উল্লেখ করেছেন স্পেসিফিক ভাবে বা স্পষ্ট করেছেন নির্দিষ্ট ভাবে। তো আমরা যদি এই রকম বিতর্কের মুখোমুখি হই তাহলে নিশ্চয় মোটামুটি সংক্ষিপ্ত ভাবে একটা মানুষকে বোঝাতে সক্ষম হব রিয়েল হোমিওপ্যাথি কি, কিভাবে চিকিৎসা করে এবং কি নিয়মে চিকিৎসা করে, চিকিৎসা করলে কি হয়, রেজাল্টের পরে গিয়ে আমাদের রুগীদের অনেক সময় আমরা এরকম কথাও শুনে থাকি যে এখন রেজাল্ট হয়েছে তো কি হয়েছে, কদিন পরে ঠিকই ওই মানুষটার ক্ষতি হবে। আমার প্র্যাকটিসের বয়স 8 বছর পার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার এখন পর্যন্ত কোন রোগীর এই ধরনের জটিল প্রক্রিয়ায় জটিল সমস্যার মুখোমুখি হয়েছে তেমন কোনো নিউজ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। আমার চিকিৎসা জীবন শুরুই রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে, এবং সেইভাবেই আজ পর্যন্ত আমি কিন্তু এই রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসার উপরেই আহ নির্ভর করে আমার রোগীদের আমি সেবা দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমার কাছে কোনো কমপ্লেন আসেনি। আমার সমসাময়িক অনেকেই আছেন, তারাও তাদের কাছে নির্দিষ্টভাবে এই ধরনের কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আসেনি। তো যে সমস্ত মানুষ দাবি করবে যে তাদের চিকিৎসায় আজকে ক্ষতি উপকার হলেও কিছুদিন বাদে ক্ষতি হবে, তারা কিন্তু এটা একটা বিভ্রান্তিকর তথ্য আমাদের বিরুদ্ধে ছড়াবে। তো আমরা যদি এরকম বিভ্রান্তিকর তথ্যের বা অপপ্রচারের সম্মুখীন হই তাতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে তখন মানুষ আপনাকে হিংসা করবে যখন আপনার মধ্যে কোনো ভালো কিছু থাকবে। তো যাই হোক, পাশে লোকে কিছু বলে এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আপনারা যেহেতু রিয়েল হোমিওপ্যাথির আলোকে নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করছেন, আমি আপনাদের যতটুকু পারি সাহায্য সহযোগিতা করছি। এইভাবে যদি আমরা একসাথে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের পথ চলা অনেক সুন্দর হবে, অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারবো। তো রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসার প্রথম নিয়ম শুরু হচ্ছে পিআরএস দিয়ে। আর এই পিআরএস এর একটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যেটা আগামী ক্লাসে আমি বলার চেষ্টা করব পিআরএস নিয়ে, এবং প্রত্যেকটা টু ডিজিজের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যার উপরে আমি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি আমরা রিয়েল হোমিওপ্যাথি কি জিনিস, কেন আমরা রিয়েল হোমিওপ্যাথি করি, আমরা কেন সিএম ব্যবহার করি, এই বিষয়গুলো স্পষ্ট ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমরা রিয়েল হোমিওপ্যাথির প্রথম প্রেসক্রিপশন কেন কিভাবে হয় সেটা আমি বলার চেষ্টা করেছি। আর এখন কথা হচ্ছে যে আমরা সিএম কেন ব্যবহার করি। অন্যরা যেখানে 6, 30, 200 1 mg-তে হাত কাঁপে সেখানে আমরা প্রথমেই সিএম কেন ব্যবহার করি। এই ক্ষেত্রে উত্তর একদমই সোজা সাপটা, খুব সিম্পল উত্তর। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ট্রু ডিজিজ নিয়ে কাজ করি, আর ট্রু ডিজিজ মানুষ অর্জন করতে পারে না, মানুষ বংশ পরম্পরায় পেয়ে থাকে। আহ, সেই জন্য ট্রু ডিজিজ এর চিকিৎসার ক্ষেত্রে যেসব আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে সমস্ত ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তাররা মাইজমেটিক চিকিৎসা করে থাকেন তাদের প্রেসক্রিপশন যদি আপনার দেখার সুযোগ হয় তাহলে দেখবেন যে তারাও কিন্তু হায়ার পোটেন্সি দিয়ে শুরু করেছেন, এবং হায়ার পোটেন্সি দিয়ে শুরু করার পর তারা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ অপেক্ষা করেছেন, তার মধ্যে রোগীর যাই হোক তারা কিন্তু কোনো কিছুই কানে নেননি। এই জায়গায় আমরা কিন্তু একটু বিরুদ্ধাচারণ করেছি। আমরা উচ্চ শক্তি প্রয়োগ করি। কেন প্রয়োগ করি? কারণ হচ্ছে আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি না,
আমরা ট্রু ডিজিজের চিকিৎসা করি, ট্রু ডিজিজ অর্থাৎ মায়োজমের চিকিৎসা করি, সেই জন্য আমাদেরকে কিন্তু উচ্চ শক্তি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন যদি কারো মনে কনফিউশন তৈরি হয় যে আমি যদি উচ্চ শক্তি ব্যবহার না করে নিম্ন শক্তি ব্যবহার করি তাহলে কি হবে, নিম্ন শক্তি যদি আপনি 10 এর নিচে ব্যবহার করেন তাহলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কি ধরনের বিপদ? বিপদ হচ্ছে বিপদ হচ্ছে যে আপনার রোগীর মধ্যে অ্যাগ্রাভেশন হতে পারে, আপনার রোগী রোগ যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কষ্ট হতে পারে, আহ, আবার নাও হতে পারে। তবে যদি আপনি একাধিক রোগীর মধ্যে এগুলো করে থাকেন তাহলে দেখতে পারবেন যে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই বৃদ্ধি হচ্ছে। খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে আপনার মেডিসিন সুন্দরভাবে রেসপন্স করবে। কেন এইরকম হয়? কারণ হচ্ছে আমরা যে লক্ষণ নির্ধারণ করে দেই বা লক্ষণের চিন্তা না করে আমরা যে মেডিসিন প্রয়োগ করি, আহ, সেইটা হচ্ছে খুব শক্তিশালী একটা রোগ শক্তি, যেটার কারণে একটা লক্ষণ তৈরি হয়। সেই লক্ষণ তৈরি হওয়ার ফলে আমরা কি করি, আমরা হচ্ছে তার ওষুধগুলো প্রয়োগ করে থাকি। তো সেই লক্ষণের উপরে যদি আমি ওষুধ নির্ধারণ করি তাহলে অবশ্যই আমাকে নিম্ন শক্তির ঔষধ প্রয়োগ করতে হবে, যেমন গতানুগতিক হোমিওপ্যাথ ডাক্তাররা করে থাকেন। কারণ তারা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করেন, আর লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে অবশ্যই আপনাকে নিম্ন শক্তির ঔষধ প্রয়োগ করতে হবে। যদি আপনি লক্ষণ ভিত্তিক চিকিৎসা না করেন তাহলে আপনি উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করতে হবে। নিম্ন শক্তির ঔষধ প্রয়োগ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার রোগীর কষ্ট বেড়ে যাবে। আর যারা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে তারা যদি উচ্চ শক্তি ব্যবহার করে থাকে তাহলে তাদের রোগীর কষ্ট বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলবে যে আমি তো সিএমও ব্যবহার করে থাকি, তখন তো আমার কোনো রোগীর কোনো সমস্যা হয় না। তখন আমাদের প্রশ্ন করতে হবে যে আপনি প্রথমেই সিএম ব্যবহার করেন কিনা। তিনি উত্তরে অবশ্যই বলবেন যে না, আমি প্রথমেই সিএম ব্যবহার করি না, আমি সিএম ব্যবহার করি ধীরে ধীরে 30, 200, 1M, 10M, 50M, সিএম, এইভাবে আমি আমার রুগীদের সিএম পর্যন্ত ব্যবহার করে থাকি। তো আমাদের সিএম ব্যবহার করা আর গতানুগতিক হোমিওপ্যাথ ডাক্তারের সিএম ব্যবহার করা কিন্তু এক না, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মোটামুটি যদি আমরা এইভাবে চলতে পারি এবং রিয়েল হোমিওপ্যাথি একটা জিনিস স্পষ্টভাবে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, রিয়েল হোমিওপ্যাথি মানেই হচ্ছে একটা মেডিসিন, একটা ডোজ, এরপরে প্রয়োজন অনুযায়ী আপনাকে রিপিট করতে হবে। যখন প্রয়োজন আপনি ধরাবাঁধা নিয়ম করে দিতে পারবেন না ওষুধের, যে এই ওষুধটা আপনি দিনে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার এটা খাবেন, এরকম হবে না। আমরা ওষুধ প্রয়োগ করব, প্রথমবার যখন ওষুধ প্রয়োগ করব তখন 15টা ঝাঁকি আমি দিয়ে থাকি। আহ রুগীদের ক্ষেত্রে বলে থাকি 15 ঝাঁকি দিয়ে খাওয়াবেন বা খাবেন। কেন বলি? কারণ হচ্ছে রুগীরা আমাদের মতো ট্রেন্ড আপ না, আমাদের মতো প্রশিক্ষিত না। রুগীরা কিন্তু 15টা ঝাঁকি সুন্দরভাবে দিতে পারবে না। তো যেহেতু 15টা ঝাঁকি সুন্দরভাবে দিতে পারবে না, যতটুকু হয় একটু বেশি পরিমাণে দিলে মোটামুটি একটা 8টা 10টার মধ্যে এসে দাঁড়াবে। তো যাই হোক, সেই জন্য এটা আমার লজিক, আমি দিই। আপনাদের যদি 8টা দিতে মনে চায় 8টা দেবেন, 8, 10, 15 যেভাবে ইচ্ছা আপনি ঝাঁকি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ঝাঁকি দিয়ে 15 মিনিট পর পর 3 বার ওষুধটা খাওয়াবেন। একবার, অনেকে হয়তো একবারের পক্ষে আছেন, আমি 3বারের পক্ষে। কেন 3বারের পক্ষে? কারণ 3বার একটা জিনিস বলা হলে সেই জিনিসটার উপরে গুরুত্ব বেশি প্রদান করা হয়। তো সেই জন্য আমি আমার রুগীদের সবসময় প্রথমবার 3বার মেডিসিন প্রয়োগ করি 15 মিনিট পর পর। তো আপনাদের আমি বলবো যে নিশ্চিত রেজাল্টের জন্য আপনি 15 মিনিট পর পর 3বার ওষুধ প্রয়োগ করবেন। তারপরে
ওষুধ প্রয়োগ হবে আপনার রুগীর প্রয়োজন অনুযায়ী। রুগী যদি প্রয়োজন মনে করেন তাহলে ঔষধ খাবেন, রুগী যদি প্রয়োজন মনে না করেন তাহলে ওষুধ খাবেন। প্রয়োজন কেমন করে? যে কষ্ট নিয়ে আমার কাছে এসেছিল, আমি 3বার ওষুধ প্রয়োগ করার পরে তার কষ্ট কমা শুরু হয়েছে। কষ্ট কমা শুরু হতে 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 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, একদিন 2 দিন ভালো থাকার পরে গিয়ে আবার যদি সমস্যা হয়, সেম পোটেন্সি সেম জায়গা থেকে আবার ঝাঁকি দিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে। একবার খাওয়ার পরে যদি দেখা যায় লোকটা ভালোর দিকে যাচ্ছে, রুগীটা ভালোর দিকে যাচ্ছে, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। যদি দেখা যায় যে না, ভালো হচ্ছে না, আরো যেভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল সেই একইভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের পরবর্তী শক্তিতে যেতে হবে। সেম এর পরবর্তী শক্তি হচ্ছে 15। 15তে যেতে হবে। 15তে যাওয়ার পরে আমাদের প্রয়োগ করতে হবে ওষুধ। সেক্ষেত্রে 3বার কিনা 1বার, সেটা প্রশ্ন দেখা দেয় অনেকের ক্ষেত্রে। আমি বলবো আপনি ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, 3বারও দিতে পারেন, 1বারও দিতে পারেন। তবে 1বার দেওয়া উচিত, কারণ তার এই মেডিসিন কাজ করছিল। এখন আমি তাকে 1বার দিলেই বুঝতে পারবো, 3বার দেওয়া লাগবে না। তো আপনি 3বারও দিতে পারেন, আবার 1বারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আজকের আলোচনা আমি এখানেই রাখতে চাই। আগামী দিন পিআরএস নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আহ সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। শুভরাত্রি। সবাই নিরাপদে থাকবেন।